মনটাই চায় যে এই গাছের সাথে আইসা ফাঁসিতে ঝুলা পড়ি। নিজের অজান্তেই মনে হয় যে না, বেঁচে থেকে লাভ নাই। আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ইনশাল্লাহ এটাতে আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করব। আসলে আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই প্রবাসী বোনটার সাথে কি হয়েছে, বা কেনই বা আমি ভিডিও দেই না, কেনই বা সবার থেকে আড়াল হয়ে গিয়েছি, কেনই বা আমি কি সমস্যায় আছি, সেগুলো আজকে আপনাদের সাথে বলবো। তো আজকের ভিডিওটা হচ্ছে যে, প্রথমত আমি বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আমি যাব, তখন আমার ম্যাডাম আমার সাথে তেমন কোনো কথাবার্তা বলে নাই যে ওনার কি শর্ত আছে না আছে, সেগুলো আমাকে কিছুই বলে নাই। তো আমি বাংলাদেশে যাওয়ার পর উনি আমাকে 3টা শর্ত বাংলাদেশে থাকার পর উনি আমাকে দিছে। তো নর্মালি যে শর্তগুলো উনি আমাকে দিছে সেগুলো মেনে নেওয়ার মতনই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর ওনার শর্তগুলো হলো যে, প্রথমত আমি অনলাইনে কোনো কিছু অর্ডার করতে পারবো না। তো নর্মালি আমি অনলাইনে কোনো কিছু হয়তো অর্ডার নাই করলাম, এটা আমার জন্য কোনো বড় একটা সমস্যা ছিল না। আর আরেকটা হচ্ছে যে, উনি যে সমস্ত খাবার রান্না করে দেখেন, আমি সেই সমস্ত খাবার কিন্তু খেতে পারি না। তো এই জন্যই আমি বাহির থেকে খাবারটা নিয়ে আসি। তো উনি আমাকে বলছে যে আমি বাহিরের থেকে খাবার কিনে আনতে পারবো না, ঘরে যা রান্না করা হবে আমি তাই খাবো। তো ঠিক আছে, ওনার এই শর্তটা আমি মেনে নিছি। তারপরে 3য় নম্বর শর্ত হলো যে, উনি আমাকে বলছে উনি যেখানেই যাবে, যেখানেই বলতে আর কি, যে কোনো জায়গায় উনি যাবে, তা আমি ওনার সাথে যাব আর কি। তো আমি এই শর্তটা ওনার মেনে নিছি যে আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু বলতেছে যে ওনার বয়স হয়ে গেছে, হয়তো এই কারণে উনি আমাকে একা রেখে যাবেন না কোথাও, এই জন্য আমাকে বলছে যে আমি ওনার সাথে যে কোনো জায়গায় ওনার সাথে আমি যাব। তো যখন আমি বাংলাদেশ থেকে এখানে আসলাম, আমি যেদিন আসছি তার পরের দিন না, সেই দিন উনি আমাকে বলতেছে যে আজকে কাজ কাম কর, কালকে তোর সাথে কিছু কথা আছে। তা আমি বললাম যে আমার সাথে হয়তো নর্মালি কথা বলবে বা কিছু বলবে, কিন্তু পরে যখন আমি জানতে পারলাম যে না, উনি আমার সাথে নর্মালি কোনো কথা বলতেছে না, উনি আমাকে বলতেছে যে সাবিহা। আমি বললাম হ্যাঁ বলেন। কয় যে তুই কাজের সময় মোবাইল ধরতে পারবি না, ইন টোটালি মোবাইল ধরতে পারবি না, যদি কোনো ইমার্জেন্সি ফোনও আসে তখনও তুই ধরতে পারবি না। তো আমার যদি কোনো ইমার্জেন্সি ফোন আসে তখনও যদি আমি মোবাইলটা ধরতে না পারি, দেখা যেতেছে মোবাইলের অপর প্রান্তে যিনি আছে, দেখা যেতেছে উনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বা কোনো বড় ধরনের বিপদ হয়েছে, তখন আমি ফোনটা ধরতে পারবো না। কাজের সময় আমি ফোন একেবারেই ধরতে পারবো না, উনি আমাকে নিষেধ করে দিয়েছে। তারপর হচ্ছে যে উনি আমাকে এটা বলতেছে যে মোবাইল নিয়ে কথা বলছে, ঠিক আছে মোবাইল নিয়ে কথা। তো দেখেন, আপনারা অনেকেই আমাকে বলছেন যে আমি কেন ভিডিওতে একই কাপড় চোপড় পরে আসি, এটা সেটা আপনারা অনেকেই বলছেন। দেখেন, আমার ম্যাডাম আমাকে কাপড় চোপড় তেমন একটা কিনে দেয় না, আর যেগুলো কিনে দেয় ওইটা আপনার গিয়ে সেকেন্ড হ্যান্ড বলতে ইউজ করাটা। তো আমার শরীরে ইউজ করা কাপড় চোপড় যাই দেয়, সেটা পরলেই মনে করেন যে সাথে সাথে অ্যালার্জি উঠে যায়। কিন্তু সময়তে আবার কিছুটা উনি নতুনও নিয়ে আসে, নতুনগুলো আলহামদুলিল্লাহ পরলে আমার কিছু হয় না। তো ইউজ করাটা পরলেই আমার সাথে সাথে অ্যালার্জি ওঠে। তো যাই হোক, তো উনি আমাকে বলতেছে এই শীতের দিন উনি আমাকে বলতেছে সকালে একটা কাজের ড্রেস, দুপুরে একটা, রাত্রে একটা। তো একটা মানুষ যদি এতগুলো কাপড় চোপড় একদিনেই চেঞ্জ করে, তাহলে মানুষটা কোন পর্যায়ে যাবে? তো আমার দেখা যেতেছে আমার কিন্তু 3 সেট শীতের জ্যাকেট, আর বাকিগুলো তো যাওয়ার পথে নিয়ে গিয়ে ফালাইয়া দিছি। তো যাই হোক, সেটা আপনাদেরকে বলবো যে এয়ারপোর্টও আমার সাথে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটছে, সেটা অন্য ভিডিওতে বলবো। তো হচ্ছে কি যে এই নিয়ে বলে যে আমার এই সমস্যা সেই সমস্যা, তারপর আবার বলতেছে আপনারা তো অনেকেই দেখছেন আমার ভিডিওতে যে আমি কি পরিমাণে কাজ করি, কতটা পরিশ্রম আমি করি এখানে। আমি অনেকটাই পরিশ্রম এখানে করি, তারপরও
উনি আমাকে বলতেছে যে না আমি পরিশ্রম করি না, আমি কাজ ঠিক মতন করি না, আমার কাজ এই, আমার কাজ সেই। তো অনেক কিছুই বলল। তারপর আরও অনেক কিছু বলতে হয়তো ওনাকে কেউ বুদ্ধি দিয়েছে, ওনাকে কেউ হয়তো ওনার মাথাটা নষ্ট করেছে, যার কারণে উনি আমার সাথে এরকম করতেছে। তো যাই হোক, তারপরের কথা হচ্ছে, আপনারা তো অনেকে জানেন সেলিবিয়াকে চিনেন, আমার ভিডিওতে দেখছেন ও সেলিবিয়াকে। তো ও কিছুদিন পরে, ও এখন আরও 2 মাস আছে, এই মাসটা সামনের মাসটা আছে, তারপরে ও চলে যাবে। তো ও চলে যাবে, তো আমার ম্যাডাম বলতেছে আমাকে যে আমার মেয়ের বাড়িতে আর কাজের মানুষ আনা হবে না, তো ওই বাড়িতেও তুই কাজ করবি। তখন তো মনে করেন আমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে যে এটা আপনার কেমন শর্ত, যে আপনার মেয়ের বাড়িতে আপনি কাজের লোক নিয়ে আসবেন না, আমার দেয়া কাজ করাবেন। এখন তো মেয়ের বাসাটা বিশাল বড় XX বাসা, আমাকে এক বেতনে 2 বাড়িতে কাজ করাবে। তো আমি বললাম যে এক বেতনে 2 বাড়িতে আমার পক্ষে কাজ করা সম্ভব না। যে জায়গায় আমি 2000 টাকা, 2000 দিনার আপনাকে দিতেছি, আমি বিনা দোষে বিনা অপরাধে 2000 টাকা দিতেছি, তো সেই জায়গায় আমার পক্ষে কখনোই সম্ভব না যে আমি 2 বাড়িতে কাজ করব একই বেতনে। আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের অফিসের ফোন দিয়ে জিজ্ঞেস করি, আমি মাকতবে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আপনি যেটা বলতেছেন এটা কি লিগেল না আনলিগেল, কারণ আপনি আমার বেআইনি কাজ করাইতেছেন, কারণ আপনি আমার সাথে জুলুম করতেছেন। তখন উনি আমাকে ঠাস করে বলে যে আমার বুঝ হয়ে গেছে যে তুই কতটা খারাপ হয়ে গিয়েছিস বাংলাদেশে গিয়ে। তো দেখেন, আমি যদি কিছু বলি তাহলে আমি খারাপ হয়ে গেছি। তারপর আমি চুপ করে রইলাম। তো উনি আমাকে বলে আমার চোখের সামনেতে সর, যখন আমি বলছি আমি আপনার মেয়ের বাড়িতে গিয়ে কাজ করব না, তখন উনি আমাকে বললো যে আমার চোখের সামনেতে সর। এই নিয়ে মনে করেন যে বিশাল ঝগড়া হয়ে গেছে। এমনকি যে আমার ম্যাডামের মেয়ের স্বামী, তো উনি আমাকে অনেক আদর করতো, মেয়ের মতন দেখতো। তো এখন ওনার কাছে আমাকে খারাপ বানায় দিছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ সামনে খুব ভয়ানক পরিস্থিতি আমার আছে। যে জায়গায় আমি মোবাইল ধরতে পারি না, সে জায়গায় আপনাদের সাথে কী বা কথা বলবো, কী বা আপনাদের সাথে প্রেজেন্ট করব, কী বা আপনাদেরকে দেখাবো। তো দেখেন আজকে আমি একটা শুনশান পরিবেশে এসে তারপর আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি, কারণ আমি ওনাকে বলছি যে আমি আপনার বাসার বাইরে বসে থাকবো, কাজ কাম শেষ আমার। তো এখন আমি এখানে চলে এসেছি শুনশান পরিবেশ। আর আপনারা হয়তো এখন এটাও বলবেন যে আমি একই হেজাব পরে কেন ভিডিও করি। দেখেন এই হেজাবটা বাইরে ছিল, তো সেই জন্য চুপ করে পকেটে ভরে নিয়ে চলে আসি। এখন যদি আবার হেজাব বের করতে যাই বা অন্য আনতে যাই তাহলে ওনার চোখে পড়ে যাবো, তখন উনি বুঝে যাবে। তো এই জন্য একই হেজাব পরে ভিডিও। তো যাই হোক, আরও কথা হচ্ছে যে আমি ওনার কাছে এসে অনেক বড় একটা ভুল করছি। কেননা আমার ভুলটা কোথায় হচ্ছে, কারণ যে আমি ওনার কাছে আইসি 2000 টাকা জরিমানা দিতেছি, উনি যা বলছে 3 শর্তে আমি রাজি হয়ে এখন 100 শর্তের সম্মুখীন হয়েছি। তো এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বিশেষ ক্ষেত্রে যে মোবাইলটা নিয়ে আমার সাথে উনি বেশি জুলুম করতেছে, আর ওনার মেয়ের বাড়িতে নিয়ে আমাকে কাজ করাবে, এটাই আমার সাথে অনেক জুলুম করে ফেলতেছে উনি। কারণ এছাড়া আর কোনো জুলুম হচ্ছে না। আর বেতন তো বিনা পয়সায় আমি কাজ করে যাইতেছি, বিনা বেতন ওনার বাড়িতে আমি খেটেই যাইতেছি। হ্যাঁ, আমার আগের ভিডিওটা দেখে অনেক আপুয়ে বলছে যে আমি পুলিশের কাছে গেলে নাকি টাকা লাগবে না। আসলে আমি পুলিশের কাছে এখন যাব কি করতে, কারণ আমি যে এখন বৈধভাবে আছি, উনি আমার আকামা করেছে আসার পরে। এমন 1 বছর পার হওয়ার পরে সে না বুঝতে পারবো যে নেক্সট টাইম উনি আকামা করে কিনা। যদি নেক্সট টাইম উনি আকামা না করে, তো আমি যাওয়ার পথে যদি আমার সেই একই পজিশন উনি দাঁড় করায়, যে আমাকে অবৈধভাবে যদি উনি রাখে, তাহলে আমি যাওয়ার আগে আমি পুলিশের কাছে চলে যাব বা পুলিশের কাছে ধরা দিয়ে সমস্ত ঘটনা আমি খুলে বলবো। আমি এটাও বলবো যে আমি ওনার কাছে আসার পরে আমি 1 বছর বিনা পয়সায় কাজ করছি ওনার বাড়িতে, কারণ উনি আমাকে বলছে যে আমার আগের বার যখন আমি ওনার কাছে 6 বছর ছিলাম, তখন উনি আমার 4.5 বছরের আকামও করে নেই, সেই বাবদে উনি আমার কাছে জরিমানা আমার কাছ থেকে নিয়েছে। কারণ উজারাতেল আমাল থেকে যে জরিমানাটা ধরেছিল 3600 টাকা, সেখান থেকে উনি 1600 টাকা দিয়েছে, আমাকে 2000 টাকা দিতে বলছে। কারণ আমিও পরিস্থিতির শিকার ছিলাম, আমার এখানে আসতে হবে, তো এই জন্য আমি আর কি জরিমানাটা দিছি।
তো যদি পুলিশ আমাকে সহযোগিতা করে তো করবে, যদি উনি আমাকে অবৈধ করে রাখে। আর যদি আমার প্রতি বছরে রাখানো প্রতি বছর করে, তাহলে আমি পুলিশের কাছে গিয়ে আমি নিজেই বলদ হয়ে যাব। কারণ উনি সমস্ত কাগজ এবং ডকুমেন্ট দেখাবে, তাহলে পুলিশ বলবে যে কোথায় তোমার ম্যাডাম, তো তোমাকে বৈধভাবে রাখছে, অবৈধভাবে রাখে নাই। তো দেখা যাইতেছে তখন আমাকে পুলিশ হয়রানি করবে, অনেক কিছু বলবে। যেমনটা বিনা দোষে বিনা অপরাধে আমি হয়রানির সম্মুখীন হয়েছি এয়ারপোর্টে গিয়ে। তো অনেক ঝামেলা হবে। তো দেখা যাবে যে উনি আমাকে কিভাবে রাখে, 1 বছর পার হইলেই বোঝা যাবে যে উনি আমাকে বৈধই রাখে না অবৈধই রাখে। তো আমি অবৈধ কখনো ছিলাম না, আর অবৈধ এখনও নাই, কিন্তু মালিকানা পাবে থেকেও আমি অবৈধের খাতায় নাম লিখিয়েছি। তো যে সমস্ত আপু আমাকে বলছো যে আমি পুলিশের কাছে গেলে টাকা হয়তো আমাকে দেওয়া লাগবে না, কিন্তু না আপু, টাকাটা আমার দিতেই হবে, কারণ উনি আমার বেতন থেকে কেটে নিচ্ছে। কারণ উনি ক্যাশ টাকা দিচ্ছে আর আমাকে এখন বিনা বেতনে কাজ করতে হচ্ছে। তো এই জন্য আমি পুলিশের কাছে যেতে পারবো না। তো যাই হোক, শর্ত অনুসারে মনে করেন যে এখন আমার না কিছু কিছু মুহূর্তে মনে হয় নিজে না, এই যে দেখেন আমার আশেপাশে বিশাল বড় বড় গাছগাছালি আছে, এই যে দেখেন কত বড় গাছ। তো মনটাই চায় যে এই গাছের সাথে আইসা ফাঁসিতে ঝুলা পড়ি। কারণ যেরকম মেন্টালিটি টর্চারটা উনি আমাকে করতেছে, এই টর্চারের কারণে সময়তে মনটাই চায় যে নিজের অজান্তেই মনে হয় যে না, বেঁচে থেকে লাভ নাই। কারণ বাংলাদেশে গিয়েও আমি মানুষের কোনো সহযোগিতা পাইনি, আর এখনও পাইতেছি না। কেননা আমার জীবনটাই হচ্ছে একটা এলোমেলো, সবসময় খালি দুর্ঘটনার সম্মুখীন হই। হয়তোবা অনেকেই বলবেন আমি ইউটিউব থেকে টাকা কামানোর জন্য এই সমস্ত ভিডিও বানাইতেছি বা এগুলো বলতেছি। আসলে দেখেন, আমি যখন আগে ভিডিও বানাইতাম তখন কিন্তু আমার ইউটিউবে মনিটাইজেশন ছিল না, আর আমি শুরু থেকে এখন পর্যন্ত একটা টাকা ইনকাম করি নাই। আবার আমি এখন ভিডিও বানাইতেছি, আমার কিন্তু ইউটিউবের মনিটাইজটা ডিসেবল হয়ে গেছে। তো এখন আমি ভিডিও বানাইতেছি, মনিটাইজ থাকা সত্ত্বেও আমি ভিডিও বানাইনি, আমি ধরে রাখতে পারিনি, কারণ আমার ভাগ্যটাই খারাপ। আমার সব কিছু শেষ হওয়ার পর আবার আমি নতুন করে দাঁড়াইতে চাই। তো এখন দেখি কি করতে পারি, সামনে আমার কোন বিপদ আছে আল্লাহ পাক জানে। ছেলে বিয়ে মে মাসের 15 তারিখে চলে যাবে, তারপরে থেকে আমার জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি, আল্লাহ পাক যাতে আমার সহায় হয়। কারণ আমি যে বিপদের সম্মুখীন হয়ে পড়ে আছি, একমাত্র আল্লাহ ছাড়া আমাকে দেখার কেউই নেই। এমন টেনশনে থাকি, মনে হয় যে কখন জানি মারা যাব। সময় তো মনে হয় যে না, আত্মহত্যা করব, এমনিতেই অনেক পাপ করেছি, আত্মহত্যা করে কি আরো বড় পাপ করব কিনা। আবার চিন্তা করি যে না, এমন জীবন রাখার থেকে না রাখাই ভালো, চিন্তা করে যে মরেই যাই। তো যাই হোক, অনেক কথা বলছি, আবার বেশিক্ষণ সময় হয়ে গেলে ম্যাডাম ফোন দিতে পারে, খুঁজতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিয়েন, আর আমার পাশেই থাকেন আপনারা সবাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।